আজকের ভিডিওটা শুরু করতেছি বসিলা রোড দিয়ে, আর বসিলা রোড হয়ে যাচ্ছি কেরানীগঞ্জের ভেতরে। তো যাওয়ার বেশ অনেকগুলো রিজন আছে। তার আগে বলি, এই একই সময়ে গত বছরের অক্টোবরের দিকে আমি এই বাইকটা কিনছি। তখনও আমার এইভাবেই যাওয়া হয়েছিল। আজকেও যাচ্ছি সেই একই বাইকের উদ্দেশ্যে। শুরু থেকে বলি, এই বাইক যখন আমি প্রথম শোরুম থেকে নিতে যাই তখন আসলে ডিসিশন একদম পারফেক্ট ছিল যে আমি সিবিআরই নিব। সিবিআর আসলে আমি ব্র্যান্ড হিসেব করে কিনি নাই। আমি চিন্তা করছিলাম যে আমার কমফোর্ট লেভেল যতটুকু দরকার বা যতটুকুতে আমি স্বাচ্ছন্দ্য বোধ করব, সেই হিসেব করেই সেই জিনিসগুলো মাথায় রেখেই কিন্তু আমার সিবিআরের ডিসিশন নেওয়া। আর সবাই কম বেশি জানেন যে আমি আগেও সিবিআরই ইউজ করছি। অনেকেই বর্তমানে লয়্যালটির কথা বলেন যে আমরা যখন যেটা চালাই বা যেই ব্র্যান্ডের বাইকগুলো ইউজ করি সচরাচর সেই কোম্পানির বাইকগুলোই আমরা পছন্দ করি, সেটা বিভিন্ন ধরনের মডেল হোক বা যাই হোক। বাট আমার ক্ষেত্রে ব্যতিক্রম বলবো না, কিন্তু আমি শুরুতেই ইয়ামাহা পছন্দ করতাম, এখনও পছন্দ করি। তবে ওই যে বললাম, কমফোর্টের জায়গা বা আমি যে ধরনটা পছন্দ করি সেই ধরনটা বেসিক্যালি সিবিআরের মধ্যেই আছে। এই চিন্তা করেই সিবিআরে ছিলাম। তো সিবিআর আমার কাছে অল ওভার এখন পর্যন্ত বলবো যে বেশ ভালো। আমি যেভাবে চিন্তা করে নিছি সেই পারফরমেন্সগুলো আমি সিবিআর থেকে আলহামদুলিল্লাহ ভালোভাবেই পাইতেছি, মাইলেজ থেকে শুরু করে ব্যালেন্স, ব্রেকিং সবই। তবে এই ধরনের বাইকগুলোতে R15 বলেন বা সিবিআর বলেন, GSXR বলেন, আমার কাছে কেন যেন মনে হয় যখন আপনি পিলিয়ন কাউকে বসাবেন তখন বাইকের ব্যালেন্স ব্রেকিংটা না আরও বেশি ভালো হয় আমার কাছে মনে হয়। জানি না এটা আপনাদের সাথে আমার ম্যাচ করবে কিনা। আর এর মধ্যে আমরা নতুন করে শুনছি যে দেশীয় বাজারে আমাদের 250 লঞ্চ হয়ে গেছে। আমি যদিও বাইকটা এখনও সামনাসামনি দেখিনি, তবে সবার কাছ থেকে যেরকম ধারণা পাইছি যে 160 মানে পালসার N160 আর 250-র মাঝে তেমন কোনো পার্থক্য নাই বাহ্যিক লুক থেকে। ব্যালেন্স, ব্রেকিং এগুলোতে হয়তো বা কিছুটা পার্থক্য থাকবে, কিন্তু সেটা না চালানো পর্যন্ত বোঝা খুব মুশকিল। আমি পার্সোনালি ইন্ডিয়ান ম্যানুফ্যাকচার যে বাইকগুলো আছে, বিশেষ করে বাজাজ বা হিরোর যে বাইকগুলো আমরা 150-র মধ্যে পাইছি, সেগুলোর খুব বেশি বড় ফ্যান ছিলাম না। যদিও আমার স্টার্টিংটা কিন্তু পালসারের হাত ধরেই হয়। ঢাকায় 2009-এর দিকে আমি যখন পালসার শুরু করি তখন আমার কাছে এটা ছিল বেস্ট বাইক, কারণ তখন মার্কেটে আসলে চয়েস ওইরকম ছিল না। খুব বড় জোর সেই সময়ে ইউনিক বাইক ছিল R15, যেটার জন্য আমি নিজেও অনেক বেশি পাগল ছিলাম। তো যাই হোক, ওইখান থেকে যখন শিফট করি তখন R15-এই শিফট করছিলাম 2010-এর শেষের দিকে, আমার যতটুকু মনে পড়ে। তো তখন পালসার থেকে আমি যখন প্রিমিয়াম সেগমেন্টের বাইকে সরাসরি শিফট করি, আমার কাছে রাত আর দিন মনে হইতেছিল যে পারফরমেন্সের কথা যদি বলি বা ব্রেকিং, ব্যালেন্সের কথা যদি বলি, এক্সিলারেশনের কথা যদি বলি, টপ নচ ছিল R15-এ। অনেক বেশি পার্থক্য, মানে আমার কাছে মনে হইতেছিল দুইটা পালসারের পাশাপাশি দাঁড়া করাইলেও একটা R15-এর কাছাকাছি ওর ক্ষমতা হয় না। তো এরপর থেকে আজ পর্যন্ত আলহামদুলিল্লাহ এই ইন্দোনেশিয়ান বলেন বা থাইল্যান্ড বলেন, এগুলোর মধ্যেই আছি আর বেশ ভালো সাপোর্ট পাইছি। আমি ছোট করে বলবো না, কিন্তু যেটা আমি পাইছি বা যেটা আমি দেখছি সেটাই আমি বলছি। অবশ্যই পালসার, হাঙ্ক বা বাজাজের মধ্যে বা হিরোর মধ্যে যে বাইকগুলো আছে অবশ্যই ভালো বাইক, কিন্তু আমি যেই সেন্সে বলছি সেটা হইতেছে যারা এগুলোতেই আছেন তাদের জন্যই ওগুলো বেস্ট মনে হবে। কিন্তু কখনো যদি একবার ভালো প্রিমিয়াম সেগমেন্টের বাইকে হাত দেওয়া হয় তখন আবার ওগুলো খুব একটা ভালো লাগবে না। আমি বলি, অনেকেই বলেন ভাই আপনি তো মনে হয় ইয়ামাহা পছন্দ করেন না। আমি সত্যি বলতে ভাই, পছন্দ কখনোই ব্র্যান্ড দেখে করা উচিত না। পছন্দ হওয়া উচিত আপনার কোন ধরনটা পছন্দ সেটার উপরে ডিপেন্ড করে। R15 যদি আমি বলি, R15-এর লুক অলওয়েজ অ্যাগ্রেসিভ। R15 ভার্সন 1, 2, 3, 4 আপনি যেইটাই বলেন প্রত্যেকটাই কিন্তু আউটলুকের দিক থেকে সেরা। তারপরে আপনি যদি বলেন সেক্ষেত্রে হয়তো বা সিবিআর আসবে বা আদার্স যে বাইকগুলো আছে, GSXR আছে, ওই দিক থেকে ডেমন আছে, GPX ডেমন। সো দেখার লুক কখনোই একটা পারফরমেন্সের সাথে সম্পৃক্ত না। আপনার যদি মনে হয় আমার ব্রেকিং ভালো দরকার তখন আপনার একটা প্রায়োরিটি চলে আসবে। আপনার যখন বলবেন যে কমফোর্ট ভালো দরকার তখন আরেকটা প্রায়োরিটি চলে আসবে। অল ওভার প্যাকেজ পাওয়াটা খুবই টাফ। তো সেই ক্ষেত্রে আমার কাছে কেন যেন মনে হইতেছিল R15 আমি খুব বেশি কমফোর্ট ফিল করব না। যদিও আমি লং টাইম চালাই নাই, আমার অল্প কিছু চালানোর অভিজ্ঞতার থেকেই আমি ডিসিশনটা নিয়েছিলাম। বাট এখন মনে হইতেছে একটু চালানো যায়, চালানো উচিত। একটা ক্যাটাগরি আছে, অনেকেই চিন্তা করেন যে উনি সস্তা বাইক চালায়, দূর কী চালায় না চালায়, এই জিনিসগুলো ভাই আমাদের ভেতরে থাকা একদমই উচিত না।
আমরা দিন শেষে সবাই একটা ইউনিটির মধ্যেই আছি। এই ধরনের কথাবার্তা বাদ দিলে একটা সুন্দর পরিবেশ আমাদের এই গ্রুপ বা ইউনিটির মধ্যে থাকবে আশা করি। অনেকের ধারণা হচ্ছে সিবিআর R15 বা GSXR বা GPX ডেমন, মানে বাংলাদেশে মোটামুটি বডি কিট সহ যে বাইকগুলো আছে এই বাইকগুলো যারা চালায় তারা একটু ফাতরা টাইপের হয়। আমি অস্বীকার করব না, আবার এটা স্বীকারও করব না। তার কারণ হইতেছে এগুলো ডিপেন্ড করে ভাই। আপনি একটা কমেন্ট করতেছেন, সেই কমেন্টের মধ্যে আপনি নিজেও পড়তেছেন যে কোনো বিষয়, সেটা আমাদের ধর্মীয় বিষয়ে বলেন, আমাদের ব্যবহারের বিষয়ে বলেন, বা আমাদের চরিত্রের বিষয়ে বলেন। প্রত্যেকটা মানুষের মধ্যে ভালো মন্দ দিক আছে। ঠিক একইভাবে প্রত্যেকটা বাইকারও কিন্তু আসলে সেম না। আপনি সেই একই সিভিআর চালককে দেখবেন সে খুব মাইল্ড চালাইতেছে, সিভিআর বলবো না, যে কোনো রেসিং বাইকের যে রাইডার আছে তার মধ্যে কিছু মানুষকে দেখবেন তারা খুব সফটলি চালাইতেছে, বেশ বুঝে শুনে তাদের এক্সপিরিয়েন্স যতটুকু আছে সেই অনুযায়ী কিন্তু চালাইতেছে। একটা প্রিমিয়াম সেগমেন্টের বাইক চালানো মানে এই না যে আপনি রাস্তাঘাটে উড়তে থাকবেন। হ্যাঁ, কিছু ক্ষেত্রে ছাপরি তো আসলে ভাই সব জায়গাতেই আছে, সব বাইকের ক্ষেত্রেই আছে। ছাপরি রাইডার ব্যতীত আপনি বেশিরভাগ মানুষকেই পাবেন একটু জেন্টাল টাইপের, যারা নর্মালি এই কিট করা বাইকগুলোকে একটু বুঝে শুনেই চালায়, বিশেষ করে সিটির মধ্যে। এখন তাহলে প্রশ্ন তো আসতেই পারে যে ভাই তাহলে এত দাম দিয়ে এই সমস্ত বাইক কেন? যারা চালান না তাদের উদ্দেশ্য বলি, সেটা হইতেছে খুব স্বাভাবিকভাবেই এই ধরনের বাইকগুলোতে, প্রিমিয়াম সেগমেন্টের বাইকগুলোতে ব্রেক ব্যালেন্স খুব ভালো হয়। খুব ভালো হওয়ার কারণে আপনি কনফিডেন্টটা ভালো পাবেন। এখন কনফিডেন্ট কি ভাই টানাটানির ক্ষেত্রে হয়? আমার মনে হয় না। আমার কাছে কেন যেন মনে হয় আপনি একটা স্পিড উঠানোর পরে উঠানোটা যতটুকু সহজ, সেই স্পিডটাকে কিন্তু নামানোটা তার চেয়ে বেশি কঠিন, এবং সেইখানে কনফিডেন্ট রেখে সেই ব্রেকগুলো দেয়া আরও বড় চ্যালেঞ্জের বিষয়। আবার আমাদের বাজে রোড কন্ডিশন তো আছেই। সো আপনি বলতেই পারেন যে যেই এবিএসগুলো নর্মালি 2 লাখ বা 2.5 লাখ টাকার বাইকে থাকে, সেই এবিএসগুলো নিশ্চয়ই 5 লাখ টাকার বাইকে সেম কন্ডিশনের বা সেম কোয়ালিটির থাকে না, তার চেয়ে একটু ভালো হবেই। ঠিক একইভাবে প্রত্যেকটা জায়গাতেই কিন্তু কিছু না কিছু খুঁটিনাটি ভালো থাকেই, যেটা ব্র্যান্ডের উপর অনেক সময় ডিপেন্ড করে। সো ইয়ামাহা বলেন বা হোন্ডা বলেন, সিভিআরের সাথে আপনি কি একটা হর্নেটের সেম কোয়ালিটি মিলাইতে পারবেন? আমার মনে হয় না। আপনি অবশ্যই পার্থক্য পাবেন। সো যেই বাইকগুলো প্রায় 2 থেকে 3 লাখের মধ্যে, সেগুলোর বিল্ড কোয়ালিটি কিন্তু একটা ধরনের হয়। আবার যেগুলো 3 থেকে 4 লাখের ওপরে, সেটা যত পর্যন্তই যাক, সিচুয়েশন তো আসলে বাজার তো ডিপেন্ড করতেছে আমাদের ডলার প্রাইসের উপরে। আমি বলবো না যে সব কিছু দামই বেশি, যেহেতু আমাদের ইম্পোর্ট কস্টিংয়ে অনেক বেশি পড়ে যাইতেছে শোরুমের ভাষ্যমতে বা ইম্পোর্টারদের ভাষ্যমতে। আমি অ্যাভারেজ 5 লাখই ধরলাম। 5 লাখের যে বাইকগুলো, হ্যাঁ আমরা অবশ্যই অনেক এক্সেস টাকা দিয়ে বাইকগুলো কিনতেছি, কিন্তু কেনার কিন্তু রিজন সেগুলোই, যে আপনি কনফিডেন্ট পাচ্ছেন, আপনার প্রয়োজন মতো আপনি সেগুলো ব্যবহার করতে পারতেছেন। এবং ইনিশিয়াল দিক থেকে যদি চিন্তা করেন, এই বাইকগুলো কিন্তু হাইওয়েতে একটু বেশি মজা। আপনি খুব ফোর্সফুলি যদি অন্যান্য বাইকে আপনাকে স্পিড উঠাইতে হয় ওভারটেকিংয়ের ক্ষেত্রে, এই বাইকগুলোতে কিন্তু আপনাকে অতটা ফোর্স ক্রিয়েট করা লাগতেছে না। যেহেতু অ্যারোডাইনামিক শেপ, আপনি খুব সহজেই এই বাইকগুলোকে ওভারটেকিংয়ের সময় কনফিডেন্টলি বের হইতে পারবেন। কনফিডেন্ট যদি আবার ওভার কনফিডেন্ট হয়ে যায়, তখন কিন্তু আবার একটা মুশকিল। কারণ আমরা মাঝে মধ্যে দেখি সিভিআর R15 GSXRও কিন্তু অ্যাক্সিডেন্ট হয়। আমি শুরুতেই বলছি, ছাপরি সব জায়গাতেই আছে। কিছু সময় ছাপরিদেরই অ্যাক্সিডেন্ট হয়, কিছু সময় যদি কপাল মন্দ বলতে যে শব্দটা আছে সেইটা যদি হয়, তখন দেখবেন ভালো যেই রাইডারগুলো আছে তাদেরও কিন্তু কপালে খারাপই থাকে। এটা ডিপেন্ড করে ভাই, অ্যাক্সিডেন্টের কোনো হাত পা নাই, এবং কোনো মানুষই চায় না তার শরীরে একটা আঘাত লাগুক বা তার পছন্দের যে বাইক সে বাইকে একটা আঘাত লাগুক। অবশ্যই সেটা রিজনেই হয়। তবে অ্যাক্সিডেন্ট যেহেতু আমাদের হাতে না, আমাদের হাতে হচ্ছে সেফটি নিয়ে চালানো, সেইটা যেন সবাই করতে পারি, এই টার্গেটটাই মাথায় রাখতে হবে। আর বাইক যেমন তেমন, অবশ্যই আসলে বাইকের চেয়ে বেশি কনসার্ন রাখতে হবে আমাদের হেলমেটে। একটা ভালো সার্টিফাইড হেলমেট কিন্তু ভাই আপনার জীবনের মোড় ঘুরায় দিতে পারে। আমি জানি না, এটার এক্সাম্পল আমার কাছে নাই, কিন্তু আমার কাছে কেন যেন মনে হয়, যেহেতু মাথা অনেক ইম্পর্ট্যান্ট একটা অংশ আমাদের শরীরে, মাথা যদি সেফ না করতে পারি আমরা, বা একটা আঘাত যদি লেগে যায়, আমার মনে হয় সারা জীবন সেটাই ভুগতে হয়। সো বাইকের সাথে সাথে হেলমেটের বিষয়টাও আপনারা মাথায় রাখবেন। আমার বাইকের স্পিড 65-66,
ভাই সম্ভবত 70-75 ক্রস করতেছে। রোড খালি থাকলে আপনি অবশ্যই স্পিডিং করতে পারবেন, কিন্তু ইন এ ব্যালেন্স ওয়ে, ইন এ ডিসেন্ট ওয়ে। আপনি ওই আজাইরা পাগল ছাগলের মতো টানবেন, হেঁচড়াইবেন, এই করবেন সেই করবেন, এইটা কিন্তু আপনার নিজের চালানোর সাথে সাথে আরেকজনের চালানোরও রিস্কের মধ্যে ফেলায়। তার কারণ সবাই আপনার মতো প্রো নাও হইতে পারে। এখন আপনার মোচরানি দেখে যদি সে অতিরিক্ত উল্টাপাল্টা টান দেয়, আপনি নাইলে সামনে যায় প্রো লেভেলের মতো দাঁড়া করায় ফেললেন বাইক, সে তো আপনার মাইরে দিবে ভাই পেছন থেকে। সো অবশ্যই ওই ধরনের অ্যাডজাস্টমেন্ট রাখবেন যে আমার সামনে যে বা আমার পেছনে যে বাইকগুলো আছে সেগুলোর থেকে আমি নির্দিষ্ট একটা ভালো দূরত্বে আছি, এখানে অঘটন হওয়ার সুযোগ নেই। অনেকে একদম গায়ে গায়ে লাইগা থাইকা ভাই বাউনাবানি করেন, অনেকে অতিরিক্ত মানে ব্রেক যে খুব ভালো বা আরসিবির অনেক কিছু আপনারা লাগায় আসছেন, ব্রেক নগদে টোকা দিলে দাঁড়ায় যাবে, এইরকম ভাব নিয়ে যারা ব্রেক ট্রেক দেন ভাই, আপনার বিপদ না হইলেও আপনার জন্য আরেকজনের বিপদ হইতে পারে, এটা মাথায় রাখা উচিত। তো এই ছিল আজকের মতো। যদি আমাদের ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন। আমার একটা ফেসবুক পেজ আছে, সেটাও চৌধুরী সাহেব নামে, ফলো করবেন আশা করতেছি। আর সবার শেষে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে যে যেভাবেই বাইক চালান, যেখানেই যান, অবশ্যই সার্টিফাইড হেলমেট ইউজ করবেন। সেফটিটা সবার আগে, যেই বাইকই চালান অবশ্যই সেফটিটা এনশিওর করবেন। তো আজকে এই পর্যন্তই। আমাদের জন্য দোয়া রাখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।